সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কুতুবউদ্দিনকে বিনীতভাবে অনুরোধ করছি আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং মুখ্য আলোচক মোহাম্মদ শরীফুল ইসলাম খান মহোদয়, সভাপতি মাহফুজা খাতুন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত এবং সামনে উপবিষ্ট আছেন আমাদের সমাজের সম্মানিত শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি যখন আমার কাছে গেলেন, মাহফুজা খাতুন শিক্ষা অফিসার আমার কাছে গেলেন যে আপনি এখানে অংশগ্রহণ করবেন কিনা, আমি খুবই আগ্রহের সাথে আমি বললাম এখানে আমি উপস্থিত হব। কারণ আজকে আমাদের এই যে আমি এখানে জেলার পুলিশ সুপার হয়েছি বা আমি বিসিএসে এএসপি বিসিএস পুলিশে আমি যোগদান করেছি, এগুলোর সবটুকুরই অবদানই কিন্তু শিক্ষকের। এই জন্য আমার একটা আগ্রহ ছিল যে শিক্ষকদের কোনো সমাবেশ হলে, শিক্ষকদের কোনো প্রোগ্রাম হলে সেখানে আমি উপস্থিত হই। আমি ক্লাস 5 থেকে যখন ক্লাস 6-এ উঠি তখন হাই স্কুলে তো মনে করলাম যে উচ্চ বিদ্যালয়ে আমি উঠলাম, প্রাইমারি ছোটো স্কুল থেকে বড় স্কুলে উঠলাম, তাহলে আমি মনে হয় বড় হয়ে গেলাম, একটু বড় হয়ে গেলাম। তো আমাদের ছোটোবেলায় নিয়ম ছিল যে সন্ধ্যার আজানের সময়ই আমাদের ঘরে ফিরতে হবে। বাবা মারও শিক্ষা ছিল এটা, এলাকারও শিক্ষা ছিল এটা। যারা ছাত্র তারা সন্ধ্যার পরে কেউই বাইরে থাকতো না, এটা আমাদের ছোটোবেলায় শিক্ষা ছিল। আমাদের সময় আমার শুধু না, সবারই শিক্ষা ছিল। ছোটোবেলায় কাউকে বাড়ির পরে নামাজের পরে কাউকে আমি বাইরে থাকতে দেখি, আমরাও থাকতাম। তো যেহেতু নিজে নিজে 3 বন্ধু মিলে মনে করলাম যে আমরা তো একটু বড় হয়েছি, তো আমরা ওই বাসার সামনেই একটি ছোট ব্রিজ ছিল, ওখানে খেলতাম আমরা, ওখানে আমরা খেলছিলাম। সেই সময় 2জন টিচার ছিল, প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং অঙ্কের টিচার। ওনারা রিক্সাতে চলে যাচ্ছে, তারা জিজ্ঞেস করবো যে তোমরা এখানে কী করছো? খেলছি। তারা কিন্তু আমাদের ডেকে আমাদের রিক্সায় করে করে নিয়ে চলে গেল বাসায়, গিয়ে বললো যে বাবা মাকে বললো যে এখনো মাগরিবের নামাজ শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাইরে আপনার ছেলেরা মানে খেলছে, পড়ালেখা করছে না। কারণ সন্ধ্যায় নামাজ পড়ার পরে পড়ালেখা করাটা এটা আমাদের মানে সমাজের একটা জিনিস। তো এই যে শিক্ষকের ভূমিকাটা আমার আজকেও মনে করে যে শিক্ষকরা শুধু ক্লাসের শিক্ষকতা করেননি, শিক্ষাদান করেননি, তারা কিন্তু শিক্ষার বাইরেও আমাদের সময় তারা কিন্তু আমাদের দেখাশোনা করতো এবং যখনই দেখতো ভালো উপদেশ দিত এবং যখনই তারা মনে করতো যে এই উপদেশ দেওয়া দরকার সেটা দিত এবং তাদের জীবনযাপন আমাদেরকে এবং তাদের কথাবার্তা পরামর্শ আমাদেরকে অনুপ্রাণিত করত। তাদের যে উপদেশ বাণী এখনও আমাদের ব্রেনে গ্রথিত হয়ে আছে এবং এই কারণে কিন্তু খারাপ কাজ মানে করতে কেউ চাইলেও বা সিচুয়েশন করলেও করতে পারবে না শিক্ষকের ওই উপদেশ বাণীর কারণে। কারণ মানুষের ব্রেন হচ্ছে কম্পিউটারের মতো, এখানে ছোটোবেলায় ব্রেনের যে নার্ভগুলো থাকে, এখানে যে যত ভালো শিক্ষা, ভালো তথ্য, ভালো ইনফরমেশন, ভালো ডাটা মানুষের ব্রেনে ঢোকে, সেটা কিন্তু পরবর্তীতে তার ব্রেনে রয়ে যায়, মেমোরি হিসেবে রয়ে যায়। মেমোরি, কম্পিউটারের মেমোরি আছে, আমাদের ব্রেনেও মেমোরি আছে, এই মেমোরিতে ঢুকে যায়। সে কিন্তু পরে খারাপ সিচুয়েশন করলে অনৈতিক কাজ করার যখন সে চেষ্টা করে বা চেষ্টার মধ্যে পড়ে যায়, সে কিন্তু ওই ব্রেনের মেমোরিটা তাকে বাধা দেয়, মেমোরিটা তাকে বাধা দেয়, খারাপ কাজ করতে দেয়। তাই ছোটোবেলায় যে শিক্ষাটা যে অর্জন করে মানুষ বা ছাত্র জীবনে যে শিক্ষাটা অর্জন করে বা শিক্ষকের যে উপদেশ বাণী তার ব্রেনে গঠিত হয়ে যায়, তার এটা কম্পিউটারের হার্ড ডিস্কের মতো। হার্ড ডিস্কে যেটা ঢুকে যায় তার বাইরে কিন্তু কম্পিউটার কোনো কিছু নেয় না। এটা আমাদের ব্রেনও কম্পিউটারের মতো, সে কিন্তু আর নিতে পারে না। সে এটাকে মানে বর্জ্য মনে করে এবং মনে করে যে এটা অনৈতিক কাজ।
ছোটবেলা ছাত্র জীবনে শিক্ষকরা যত বেশি শিক্ষা প্রাতিষ্ঠানিক যে নলেজ আছে, ইনফরমেশন, বইয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক থাকে, সেই শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষাও আছে, ধর্মীয় শিক্ষাও আছে, নৈতিক শিক্ষাও আছে, এবং যে পৃথিবী সম্পর্কে জানার যে শিক্ষা, ক্যালকুলেশন, বিজ্ঞান, এই শিক্ষাগুলো আছে। তো সব শিক্ষা মিলে যে আমরা শিক্ষা অর্জন করি, এটা আমাদের ব্রেনে গঠনে সহযোগিতা করে। এগুলোই পরবর্তীতে আমাদের কর্মজীবনে প্রতিফলিত হয়। তো শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আমার বাসা মাস্টারপাড়া, বগুড়াতে কালকে মাস্টার। আমাদের ওই এলাকার নামই হয়েছে, আশেপাশে সবাই আমাদের বাড়িতে সবাই হচ্ছে শিক্ষক। এই জন্যই দেখবেন যে প্রত্যেক এলাকাতে মাস্টারপাড়া নামে একটা পাড়া থাকে, এখানেও দেখে একটা মাস্টারপাড়া আছে, এবং সেখানে আপনার শিক্ষকের সংখ্যা আমাদের এলাকায় বেশি, এখানেও সম্ভবত শিক্ষকের এলাকা বেশি। আমার আপন বড় ভাই সে বিসিএস এডুকেশনে, সে শিক্ষাগারের একজন শিক্ষক, এবং আমার আপন বড় বোন সেও কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টার, এবং আশেপাশে যারা আছেন তারা কিন্তু সবাই শিক্ষক। এবং এই পাড়াটা সবাইকে মানে ভদ্র ফ্যামিলি হিসেবে, ভদ্র মানে পাড়া হিসেবে জানে। কারণ কি, শিক্ষকরা যেমন নিজেরা মার্জিত হয়, যেমন নলেজেবল জ্ঞানী হয়, যেমন তাদের দূরদর্শিতা হয়, যেমন তারা কথাবার্তায় সংযত হয়, তেমনি তারা শিক্ষকরাও ছাত্রদেরকে তাদের সেই ব্যক্তিত্ব দিয়ে এবং তাদের জ্ঞান দিয়ে ছাত্রদের কিন্তু শিক্ষা দেয়। সেই শিক্ষায় মানুষ শিক্ষিত হয়। যারা এই শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষকদের শিক্ষা, যারা ভালো শিক্ষককে, বেশিরভাগই ভালো শিক্ষক এবং সবাই ভালো শিক্ষক আমি মনে করি। কারণ তারা যখন শিক্ষক পেশায় নিয়োজিত হয়ে যায়, তাদের ধারণা থাকে হচ্ছে যে আমি নিজে শিখবো এবং অন্যকে শেখাবো, বা আমি নিজে যতটুকু শিখেছি অন্যকে তার চেয়ে বেশি শেখাবো। আমি রংপুর ক্যাডেট কলেজে পড়ালেখা করেছি, ওখানে আপনার দেখেছি শিক্ষকরা অনার্স মাস্টার্স করা সবাই ছিলেন, দেখেছি তারা নিজের গতকাল যিনি যে শিক্ষাটা উনি পেয়েছেন ব্যক্তিগত জীবনে কোনো কিছু করে বা পড়ে বা জেনে, সেটার সাথে সাথে আমাদের এসে তার ব্যক্তিগত যে শিক্ষাটা পেলেন, লেসন পেলেন, সেটাও আমাদেরকে শেয়ার করতেন। এগুলো করতে নেই কারণে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে চলার পথে আমরা যেন ভুল না করি, সেই শিক্ষাটা দেখি গতকাল উনি যে শিক্ষাটা পেয়েছেন, বই পড়ার শুধু শিক্ষা না, গতকাল উনি ব্যক্তিগত জীবনে যেটা শিখেছেন সেটাও উনি আমাদের বলতেন। এবং এমন বলতেন যে গরমকালে কীরকমভাবে কী পানি বেশি খাওয়া উচিত, তারপরে মশার উপদ্রব থেকে বাঁচা উচিত, এই যে স্বাস্থ্য সচেতন বিষয়েও পড়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু তারা আমাদের জ্ঞান দিতেন। এটা দিতেন কেন? যাতে আমরা অসুস্থ হয়ে না পড়ি। এটা দিতেন কেন? আরও অনেক জ্ঞান দিতেন যে এইভাবে প্রতারণা শিকার হচ্ছে মানুষ, তোমরা যেন প্রতারণা শিকার না হয়। এটা দিতেন কেন? ওনার উপলব্ধি ছিল এটাই যে মানুষ প্রতারিত হচ্ছে, আমার ছাত্ররা যেন প্রতারিত না হয়, আমার ছাত্ররা যেন বিপদে না হয়। তো এই বিষয়গুলো শিক্ষকরা এই প্রাতিষ্ঠানিক বইয়ের লেখার বইয়েও অনেক মোরাল নৈতিক শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা আছে এবং বাস্তব ভিত্তিক শিক্ষা আছে। তার বাইরেও যে শিক্ষা দরকার আছে সেটা কিন্তু শিক্ষকরা আমাদের সময় দিতেন, এখনও দেয় শিক্ষকরা। এই কারণে কিন্তু আপনার যারা ছাত্র শিক্ষকদের সম্মান করেন, যারা ছাত্র শিক্ষকদের অনুসরণ করেন, যারা ছাত্র শিক্ষকদেরকে মেনে চলেন, তারা কিন্তু কখনোই মানে নিচের অবস্থানে পড়ে থাকে। যে ছাত্র শিক্ষকদের সম্মান করবে, যে ছাত্র শিক্ষকদের মেনে চলবে, যে ছাত্র শিক্ষকদের পরামর্শ অক্ষরকে পালন করবে, সেই ছাত্র কিন্তু কখনোই তার জীবনে তার লক্ষ্যে পৌঁছানো ব্যতীত অন্য কোনো লক্ষ্যে যাবে না, এটা নিশ্চিত। তো আমি শিক্ষকদেরকে বলি, আপনারা যে পেশায় আছেন এটা অত্যন্ত মহৎ পেশা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি। শিক্ষকরা শিক্ষার মেরুদণ্ড, এবং এই শিক্ষা একটা দেশে, একটা সমাজে তখনই বেশি শক্তিশালী হয়, তখনই বেশি সুপ্রতিষ্ঠিত হয়, তখনই বেশি এটি বিস্তৃত হয়ে পড়ে যখন শিক্ষকরা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে, মন থেকে শিক্ষা দেয়, তাদের নৈতিক দায়িত্ব থেকে শিক্ষা দেয়। এমন না যে জাস্ট আমি শিক্ষক পেশায় আছি, আমি আমার কতটুকু বেতন পাচ্ছি বা শিক্ষা পেশার আছি বলেই আমি শিক্ষা দিচ্ছি,
আমি যেহেতু অন্য কোনো পেশায় যাইনি, আমি শিক্ষক পেশায় আছি, এই কারণে আমি শুধু শিক্ষা দিচ্ছি। এইটা শুধু মানে আমাদের ছোটবেলায় দেখছি বা আমার ছাত্র জীবনে বা ভার্সিটির জীবনে আমি এটা দেখেছি। তারা শুধু ওইটুকুই না, তারা শিক্ষা দিতে মজা পেতে দেখতাম। আমি ইউনিভার্সিটিতে দেখেছি যে শিক্ষকরা, এই যে আসিফ নজরুল স্যার আছেন বা ডক্টর মিজানুর রহমান আছেন, আমি ঢাকা ভার্সিটি আইন বিভাগের ছাত্র ছিলাম, তো সেখানে বোরহানুদ্দিন টিচার ছিল, শাহনাজ একজন ভার্সিটির শিক্ষিকা ছিলেন। আমি তাদের দেখেছি, তারা যখন পড়াতে, তারা কিন্তু বুঝতাম যে তারা এই জিনিসটা পড়াতে মজা পাচ্ছে এবং আমরা বুঝতেছি, আমরা যে এই আইন বুঝতেছি এবং আইন বুঝতেছি, এই বিষয়টা ওনারা ফিল করতেছে যে আমরা কতটুকু আইন বুঝতেছি। যখন শিক্ষক ছাত্রকে পড়াতে মজা পাবে এবং পড়ানোটাতে একটা আনন্দ পাবে, তখন কিন্তু শিক্ষকও যেমন উপকৃত হয়, ছাত্ররাও কিন্তু উপকৃত হয়। এতে করে শিক্ষার মানটাও আপনার অনেক বেড়ে যায়। তো যাই হোক, ছাত্র এবং শিক্ষক এটা একটা অটুট বন্ধন। শিক্ষক ছাত্ররা যত বড়ই যাক, এটা শিক্ষকের গর্ব এবং সে কিন্তু শিক্ষককে সম্মান করেই যায়। শিক্ষকের সম্মান হচ্ছে পিতৃতুল্য, মাতৃতুল্য, এটা সবার কাছে। তো আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা সব দিক দিয়ে মানে নৈতিক, ধর্মীয় এবং যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেটা আনন্দের সাথে দিবেন। দায়িত্ব থেকে তো দেবেনই, আনন্দের সাথে দিবেন। নিজেরাও নিজেদের পেশায় আনন্দিত থাকবেন এবং সম্মানিত বোধ করবেন। আমি তাহলে সমাজ আরও যেমন ভালো আছে, আরও ভালো হবে। যে আগে তো ছিল, যখন বইয়ের গ্রন্থের সূচনা হয়নি, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো বা এরপরেও যে এরপরেও যে আপনার শিক্ষা গুরু ছিল বা যারা দার্শনিক ছিলেন, তাদের কিন্তু শিক্ষা শুরু হয়েছিল শিক্ষক ভিত্তিক। শিক্ষক যে প্রকৃতি থেকে জ্ঞান অর্জন করতেন, শিক্ষক যে তাদের ধ্যান থেকে জ্ঞান অর্জন করতেন, শিক্ষক যে তাদের প্রকৃতির বিবেচনা করে অ্যানালাইসিস করে যে জ্ঞান অর্জন করতেন বা পরিবেশ পরিস্থিতি থেকে যে জ্ঞান অর্জন করতেন, আশেপাশের যে কার্যক্রম থেকে যে জ্ঞান অর্জন করতেন, সেগুলো কিন্তু তারা ছাত্রদের মধ্যে একটু গ্রথিত করে দিতেন। ছাত্ররা তারপরে সেই শিক্ষাটা কিন্তু তাদের মধ্যে আরও বিস্তৃত করতে পারবে। এইভাবে শিক্ষার সূচনা কিন্তু বই থেকে নয়, শিক্ষার সূচনা হচ্ছে শিক্ষক থেকে শুরু হয়েছে। তো শিক্ষকই হচ্ছে আপনার শিক্ষার মূল উৎসস্থল। এই গ্রন্থ আসে আরও পরে, শিক্ষকরাই আসলে শিক্ষার সূচনা করেছিলেন। তো শিক্ষকদের যে অবদান সৃষ্টির আদিকাল থেকে আপনার এসেছে, সেই আদিকাল থেকে আজ পর্যন্ত শিক্ষকের সেই গুরুত্ব কিন্তু চলে আসছে, আরও থাকবে। সামনে দুর্গাপূজা, আপনি যে কোনো ধর্মীয় উৎসব যেন সুন্দর, নিরাপদ এবং উৎসব মতো পরিবেশে উদযাপিত হয় এবং শান্তি এবং নিরাপত্তার সাথে উজ্জীবিত হয়, এই বিষয়গুলো খেয়াল রাখাও আমাদের একটা সামাজিক এবং নৈতিক দায়িত্ব। তা আপনারা যারা স্কুলে আছেন, বিভিন্ন স্কুলে আছেন, কলেজে আছেন, তারা কিন্তু আপনারা এদেরকে ছাত্রদেরকে একটা উপদেশ দিতে পারে যে এটা একটা জাতীয় একটা ধর্মীয় উৎসব এবং এটা যাতে শান্তি নিরাপত্তার সাথে সবাই পালন করতে পারে এবং মানে কোনো বিঘ্ন ছাড়াই এবং আনন্দ মুখর পরিবেশে এটা উদযাপিত হতে পারে, এই বিষয়গুলো যাতে সবাই নৈতিক দিক দিয়ে এটা মানে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, এই নিরাপত্তার দিক দিয়ে এই বিষয়টা আপনারা করতে পারেন। আপনারা মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আপনারা মানে ছাত্রদের অনুপ্রাণিত করতে পারে, মাদকের কুফল সম্পর্কে বলতে পারে, মাদক যে একটা মনোরোগ, এটা একটা মানসিক ব্যাধি, এইটা বলতে পারে এবং মাদক কীভাবে সমাজের মানে বইয়ে আছে। আপনার মাদকের বিষয়ে হয়তো আজকে পড়া নাই, আজকে লিসেতে মাদক বিষয়ে পড়া নাই, অন্য বিষয়ে পড়া, তারপর আপনি বলতে পারেন যে মাদক কীভাবে মানুষের ক্ষতি করছে, দৈহিক ক্ষতি, মনের ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি করছে এবং এই মাদক মানুষকে অমানুষে পরিণত করে এবং মাদক একটা মানসিক রোগ, মানসিক ব্যাধি। যে এটা যেমন জ্বর বা অন্যান্য রোগ, মানুষের শারীরিক ব্যাধি থাকে, এটা একটা মানসিক ব্যাধি
এটা আমাদের ছাত্রদেরকে যখন বোঝাবেন, ছাত্রদের মনে ব্রেনে এটা গেঁথে যাবে। তারা কিছুটা হলেও 100 জনের মধ্যে আপনার 10 জন হলেও এই মাদক থেকে মুখ ফিরিয়ে নেবে যদি তাদেরকে ঠিক মতো বোঝানো হয়। এবং অপরাধমুক্ত সমাজ গড়ার জন্য ছাত্রদের উদ্বুদ্ধ করতে পারে। আপনার অপরাধও কিন্তু যারা অপরাধী, এটা কিন্তু তাদের ব্যাধি। এটা অপরাধ কিন্তু সামাজিক মানুষ করতে পারে না, যার মধ্যে যে মানসিক ব্যাধিগ্রস্ত এবং বেশি উত্তেজিত হয় বা মানে অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করতে চায়। বৈধ পন্থায় অনেক সুযোগ আছে, অবৈধ পন্থায় টাকা উপার্জন করতে চায় এবং সে মনে করে যে আমার অবৈধ পন্থা ছাড়া অন্য কোনো পন্থায় অপরাধ ছাড়া কোনো পন্থায় টাকা উপার্জন করতে পারে এবং আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে। এই যে একটা মানে তার ওয়ে নেই, কিন্তু উপার্জন করতে হবে। এই যে একটা মানে তার সামর্থ্যের বাইরে চিন্তা লক্ষ্যস্থান নির্ধারণ করা, এটাও কিন্তু একটা মানসিক তার একটা ব্যাধি, সে অপরাধ করে থাকে। কারণ স্বাভাবিক শুদ্ধ এবং স্বাভাবিক মানসিক অবস্থায় মানুষ কিন্তু কোনো অপরাধ করতে পারে। দেখবেন যে কেউ কাউকে চটকাপড় মারছে বা চাকু মারছে, পরে এসে বলে আমি আসলে সে সময় খুব উত্তেজিত ছিলাম। সেই উত্তেজনাটা সে নিয়ন্ত্রণ করতে পারে। অনেকেই মানসিক যে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারে। এটা ডাক্তারও অনেক সময় বলে যে তার এটা কোনো হরমোনের সিমটম আছে বা যে কারণে তারা যারা গবেষণা করছে এর উপরে বলে যে অনেক মানুষ তারা মানসিক উত্তেজনা কী করতে পারে না, তারা নিয়ন্ত্রণ করতে পারে না। অনেকে আবার পারে, অনেকেই পারে, তারা অপরাধে যায়। আবার বিভিন্ন থিওরি আছে অপরাধ তত্ত্ব অনুযায়ী। আমি ক্রিমিনোলজি অপরাধবিদ্যার ছাত্রও ছিলাম, আইনে এটা একটা সাবজেক্ট ছিল। বিভিন্ন বিষয় আছে যে কারণে মানুষ অপরাধে অনুপ্রাণিত হয়, অপরাধে যায়। তাহলে শিক্ষকরা যদি আপনার তাদেরকে এই অপরাধহীনতা থেকে অপরাধহীন সমাজে বসবাস করার জন্য অনুপ্রাণিত করে এবং অপরাধ করাটা একটা মানসিক ব্যাধি এবং অপরাধ না করে সমাজ একটি স্বনির্ভর সমাজ করতে পারে এবং অপরাধকে ঘৃণা করার শিক্ষা যদি আমরা দিই, তাহলে কিন্তু এটা আপনার সুন্দর সমাজ গঠনে অনেক বড় ভূমিকা রাখে। আজকে দেখা গেল যে আজকের বিষয় অন্য ভূগোল, বা তারপরেও আমি একটা ছোট একটা নৈতিক শিক্ষা দিলাম 2 লাইনে যে নৈতিক বাণী মোরাল আছে সেই শিক্ষাটা যদি দিলাম বা ব্ল্যাকবোর্ডে আগে থেকে লেখা থাকতো, তাহলে কিন্তু এই লেখাগুলো বা ছাত্রদেরকে এর মধ্যে বলা যেতে পারে যে তুমি একটা মোরাল সমাজ তোমরা প্রতিদিন একটা করে নৈতিক শিক্ষা, এখন নৈতিক বাণী কিন্তু অনেক পাওয়া যায়, বইয়েও আছে, একটা করে লিখে রাখবা। তাহলে কিন্তু এই নৈতিক বাণী যে লিখবে তাদের মনে থাকবে, প্লাস বোর্ডে যে লেখা থাকলো সেটাও কিন্তু লেখা থাকবে। আমি ক্যাম্প পাবলিক স্কুলে গিয়েছি, ঢাকা মিরপুর গিয়েছে, ওখানে আমি গেলাম। সিঁড়ির প্রতিটি ধাপে একটা করে মোরাল লেখা আছে, একটা করে নৈতিক শিক্ষার কথা লেখা আছে প্রতি লাইনে। তার মানে আমি 3 তলায় উঠলাম, প্রায় 300 মোরাল আমি শিখলাম। একটা স্কুলে আমি জানি থাকলাম মোরাল একটা নৈতিক শিক্ষা, যে শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষকরা মানে শিক্ষকদের বিষয়ে অনেক লেখা আছে। তারপরে বিভিন্ন যারা শিক্ষা গুরু ছিলেন তাদের ছবি দেওয়া আছে। তারপরে বাংলাদেশের বিভিন্ন তথ্য দেওয়া আছে, যে বাংলাদেশের আয়তন কত, বা এরকম বিভিন্ন বিষয় তাদের দেয়ালে লেখা থাকে। তার মানে ওই স্কুলে গেলে কেউ যদি বিস্মিত থাকে স্কুলে, আমি দেখলাম যে নৈতিকভাবে যেমন অনেক জ্ঞান অর্জন করতে পারবে, আবার দেখা গেল যে সে বাস্তব জীবন সম্পর্কে, ভূগোল সম্পর্কে, জ্ঞান সম্পর্কে সক্রেটিসকে, অ্যারিস্টটলকে, নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথকে সব কিছু সে ছবির মাধ্যমে তাকালে আমি তো দেখলাম। ছাত্ররাও ছোট বাচ্চারা দেখতেছে, মাকে জিজ্ঞেস করছে এটা কার ছবি, সে রবীন্দ্রনাথকে, কাজী নজরুল ইসলামকে এগুলো সব দেখছে এবং মাকে জিজ্ঞেস করছে এবং তারা কিন্তু শিখে যাচ্ছে। তাহলে দেয়ালে সিঁড়ি পরতে এই বিদ্যালয়টা এমনভাবে তৈরি করা যে একজন মানুষ 10-20 মিনিটে অনেক কিছু শিখে যাচ্ছে। তা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম যদি হয়, তাহলে সিঁড়ির প্রতিটি ধাপে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে ছাত্ররা শুধু শিখবে আর শেখার কারণে কিন্তু তাদের ব্রেনে, আগে যেটা বললাম, তাদের হার্ড ডিস্কে ঢুকে যাবে। এবং আমরা যখন লিখতে কম্পিউটারে কাজ করেন দেখবেন, কম্পিউটারে যখন লিখতে যাই তখন ওটা আর আসে না,
আসতে পারে না, কারণ হার্ড ডিস্কে নেই, মেমোরিতে ওই ফাংশন নেই। এমএস ওয়ার্ডের যদি আপনার এমএস ওয়ার্ড যদি কোনো কম্পিউটারে না ইনস্টল করা থাকে, আপনি কিন্তু টাইপ করতে পারবেন না। এমএস ওয়ার্ড যদি এই সফটওয়্যার, এটা সফটওয়্যার, বাট এটা যদি আপনার কম্পিউটার ইনস্টল না করা থাকে, তাহলে কিন্তু আপনার কম্পিউটার টাইপ করতে পারবেন। এরকম নৈতিক শিক্ষা যদি একটা কম্পিউটার তার ব্রেনে, মানুষের ব্রেনে যদি না থাকে, তাহলে কিন্তু সে অনৈতিকভাবে সে যেতেই পারে। কিন্তু নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এগুলো যদি তার ব্রেনে গ্রথিত থাকে, সে সে আর অন্য কাজ করতে পারবে না, করলেও বাধাগ্রস্ত হবে, তাকে নিজেই বাধাগ্রস্ত হবে। একজন মানুষ বললো যে একজন সৎ লোককে জিজ্ঞাসা করা হলো, বা একজন মানুষ সারা জীবনে কোনো অপরাধ করেনি, বলা হলো যে তুমি এত সুযোগ পেলে, তারপরে তুমি অপরাধ করতে পারলে না কেন? যেমন একজন বড় চাকরিজীবী, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি বড় চাকরিজীবী, আপনি এত ক্ষমতার অধিকারী, এত আর্থিকভাবে মানুষকে মানে আপনিই স্যাংশন দেন, আপনি তো কোনো রকম দুর্নীতি করলেন না কেন? আমি তো পরে আমার যে টাকার দরকার ছিল না এমন না, টাকার দরকার ছিল কিন্তু আমি করতে পারিনি। কেন পারলেন না? বলে যে আমার শিক্ষকরা তো এই শিক্ষা দেয়নি, আমার বাবা মা তো এই শিক্ষা দেয়নি, বাবা মা তো আমাকে মানে অন্যায় কাজ করতে শিখায় নেই। আমি যখনই আমার মনে আসছে আমার টাকা দরকার, যখনই মনে হচ্ছে যে এখানে তো আমার স্কোপ আছে, তখন হয়তো মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, অথবা দেখা গেল কোনো শিক্ষকের কথা মনে পড়ে, তুমি অন্যায় করবে না, সমাজের কোনো অন্যায় করবে না, বা অন্যায় পথে চলবে না। এই যে শিক্ষাটা ব্রেনে আছে, এই শিক্ষার কথা মনে পড়ে মা বাবার শিক্ষা, মা বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা বাবা যে যদি আরো বেশি নৈতিক শিক্ষা দেয়, পড়াতে শিক্ষা দেয়, এটা হচ্ছে দেখা গেল হচ্ছে আপনার বড় শিক্ষা। শিক্ষকরা হচ্ছে আপনার মা বাবার মতো, তারাও যে শিক্ষা দেয়, তাই সেই শিক্ষাটা কিন্তু মানুষের মনে গঠিত থাকে। এই শিক্ষা যখন থাকে, সে যত অপরাধের সুযোগই থাকুক সে করতে পারবে না, তাকে বাধা দিবেই। কে বাধা দিবে? সে নিজেকে বাধা দেয়, অন্যদের এসে বাধা দেওয়ার দরকার নেই। মানুষ তার নিজেকে বাধা দেবে। তার বিবেক বোধটা এত শক্তিশালী হয়ে যায় এই শিক্ষা করে যে সে নিজে মানে বাধাগ্রস্ত হয়ে পড়ে, সে কোনো অন্যায় কাজ করতে পারবে। তো যাই হোক, আজকের এই সমাবেশে আপনাদের মতো সম্মানিত মানুষদের মাঝে আসতে পেরে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেও এখানে সম্মানিত বোধ করছি, এবং আমার নিজেরও ভালো লাগার বিষয় এখানে কাজ করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।